ওকে, তো এর আগে আমাদের এই যে 9.3 এর লাস্ট একটা ম্যাচ যেটা বাকি ছিল ওইটা দেখি। এখন এখানে খেয়াল করে এখানে যে এটার আহ, এই যে বলের যে প্রকৃত বেগ ইউ প্লাস ভি হবে এটা তো বুঝেছিল। এখন এখানে বলছে যে লিফটের উপর হতে একটা বলকে ছুঁড়ে ফেলা হয়েছে, এটা টি সময় পর আবার লিফটে ফেরত আসছে। তো এই জিনিসটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি, চলো আবার। এখন এই জিনিসটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা আমাদের একটা লিফট। এখন এখানে লিফটও চলতেছে, লিফটের এখানে ঊর্ধ্বমুখী ত্বরণ হচ্ছে এফ, এবং লিফটের যে আদিবেগ আমরা ধরে নিচ্ছি ইউ। এখন লিফটটা চলতেছে লিফটের উপর থেকে বলতে আমরা নর্মালি লিফটে কিভাবে এখানে, তো লিফটের ফ্লোরেই তো নর্মালি মানুষ দাঁড়ায়। তো এখন এখানে লিফটের ফ্লোর থেকে বা লিফটের উপর হতে বলতে হবে লিফটের ছাদ থেকে, এটা না লিফটের ছাদে তো কেউ যাতায়াত করে না। এটা হচ্ছে লিফটের ফ্লোর থেকে এইখানে একজন একটা বল এখানে ছুঁড়ে মারছে, এখানে একটা বল ছুঁড়ে মারছে, তাহলে বলটার যে বেগ আমরা যেটা বের করছি এটা হচ্ছে ইউ প্লাস ভি। ওকে, তো এখন এখানে বলের কোনো ত্বরণের কথা বলা হয়নি, তাহলে আমরা এখানে কি ধরে নেব যে বলটার উপর ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। ওকে, তো এখন এখানে কি হবে, এই লিফটটা তো উপরে উঠবে। এখন ধরলাম যে লিফটটা এখন এইভাবে চলে আসছে। এখন এইখানে যখন বলটাকে ছেড়ে দিব, যখন তুমি বলটাকে ছুঁড়ে মারবা লিফট তো বসে থাকবে না, লিফট তো এখানে উঠতেছে সমত্বরণে। তো এখন আমরা যদি এইটাকে এইভাবে চিন্তা করি যে বলটা যখন এই জায়গাতে পৌঁছাবে তখন লিফটও ওই জায়গাতে চলে আসবে। তাহলে এখানে কি হবে মেইনলি, তখন বলটা আবার লিফটের ফ্লোরে তখন এসে পড়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে এখানে বলটা তো এখানে আমরা ছুঁড়ে মারছি, তো এখন এই বলটা যখন উঠতেছে বলের সাথে সাথে তো লিফট তো উঠতেছে। তো এখন এমন একটা জায়গায় বলটা যখন নামা শুরু করবে ওই অবস্থাতেই লিফটটা ওই বলের পজিশনে চলে যাবে। মানে লিফট তো উঠতেছে, লিফট উঠতে উঠতে লিফটের ফ্লোরটা তখন ওই বলের পজিশনে চলে যাবে, তখন ওই বলটা আবার লিফটের ফ্লোরে বা যে ছুঁড়ে মারছে তার তার হাতের মধ্যে চলে আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এখানে বলছে যে টি সময়ে বলটা লিফটে ফিরে আসে। আমরা যদি এটা এইভাবে চিন্তা করি তাহলে এখানে বলা যায় যে টি সময়ে বল যতটুকু দূরত্ব অতিক্রম করছে লিফট অতটুকুই দূরত্ব অতিক্রম করছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই যে তখন এখানে যে লিখে দিছিলাম যে টি সেকেন্ডে বল এবং লিফট উভয়ই একই দূরত্ব অতিক্রম করো। তো এটার মূলত ব্যাখ্যা হচ্ছে এটা। এখন দেখো তো, যদি তারা টি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে বলের জন্য সমীকরণ কি হবে? বলের জন্য তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এই একই দূরত্বটা হচ্ছে এস ধরতে পারো অথবা এইচ এখানে ধরতে পারো। তাহলে এই ডিস্টেন্স টুকু বল এবং লিফট এখানে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে আমরা এটাকে ধরলাম যে এস। তাহলে টি সেকেন্ডে বল এবং লিফট উভয় এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো বল এটার জন্য এস কি হবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো বলটা তো এখানে আমরা এখানে ছুড়ে মারছি, তো এর যে আদিবেগ এটা ইউ প্লাস ভি ইন্টু টি। এখন এখানে মাইনাস হবে না, হাফ জি টি স্কোয়ার। এটা বুঝছো বলের জন্য সমীকরণ? হুম, বুঝছি। এখন এখন এখানে লিফটের জন্য সমীকরণ কিরকম হবে? দেখো লিফটের জন্য তো আমরা এখানে আদিবেগ ধরে নিছি ইউ টি। এখন এর জন্য দেখো এইখানে কিন্তু প্রশ্নই বলেই দিয়েছে যে লিফটের ত্বরণ এফ এবং সেটা হচ্ছে উঠন্ত অবস্থা অর্থাৎ ঊর্ধ্বমুখী ত্বরণ। তাহলে এখন এখানে কিন্তু প্লাসই হবে, হাফ এর ত্বরণ কত, লিফটের ত্বরণ এফ টি স্কোয়ার। এইখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না। এই যে আমরা দলের ক্ষেত্রে কিন্তু
যেহেতু কোনো ত্বরণ বলা নাই, তাহলে বলের ক্ষেত্রে আমরা যেটা ন্যাচারাল যেটা ত্বরণ অর্থাৎ জি, এটা ধরে নিছি। তো জি যেহেতু নিম্নমুখী, তো ইউ আর ভি এর ডিরেকশন হচ্ছে ঊর্ধ্বমুখী। তো এখানে ইউ এবং ভি এর ডিরেকশনটাকে পজিটিভ ধরে জি এর ডিরেকশনটাকে ধরছি নেগেটিভ। কিন্তু লিফটের ক্ষেত্রে লিফটের এইখানে যে আদিবেগ ইউ, এটা তো ঊর্ধ্বমুখী। আর এফ এটা প্রশ্ন অনুযায়ী ঊর্ধ্বমুখী, তাহলে দুইটাই যদি ঊর্ধ্বমুখী হয় দুইটা চিহ্ন সিমিলার হবে, এটা বুঝছো? এখানে এখানে মাঝখানে মাইনাস দেওয়া যাবে না, কারণ এখানে প্রশ্নই বলে দিচ্ছে এটা সমত্বরণে উঠতেছে, তার মানে ত্বরণের এই ডিরেকশন কোথায়, এটা ঊর্ধ্বমুখী। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে এখন এই দুইটাই তো সেম। আমরা যদি এটা লিখি ইউ প্লাস বি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখন এখানে তুমি যদি গুণ করো এই বাম দিক থেকে ইউটি, ডান দিক থেকে ইউটি চলে যাবে, তাহলে এখানে থাকে ভিটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখান থেকে ইউটি চলে যাবে, আর এখান থেকে হাফ এফ টি স্কোয়ার। তাহলে এখান থেকে ভিটি, ওইদিকে আমরা যদি হাফ টি স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে জি প্লাস এফ। তাহলে এটা টি টি বাদ যাবে, টু গিয়ে গুণ হবে টু ভি, আর একটা এখানে টি থাকবে, এটা গিয়ে ভাগ হবে জি প্লাস এফ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 9.3 শেষ। এখন আমরা 9.4 শুরু করব, তবে 9.4 এটা শুরু করার আগে আমাদের বেশ কিছু থিওরি এখানে পড়তে হবে। আচ্ছা, তো 9.4-এ যেগুলো আছে, আচ্ছা দাঁড়াও এক মিনিট। ওকে, তো 9.4 এটা হচ্ছে আমরা নর্মালি এটাকে জানি প্রাস হিসেবে। তো এটাকে বলা হয় প্রক্ষেপক। তো তার নাম কি? এটা হচ্ছে প্রক্ষেপক বা প্রজেক্টাইল। ওকে, তবে এটাকে আমাদের ফিজিক্সে এটা গতিবিদ্যা চ্যাপ্টারে আছে, এটাকে নর্মালি বলা হয় প্রাস। ওকে, তো প্রাস কিরকম আমরা, তো 9.2-তে এবং 9.3-তে আমরা সরলরৈখিক গতি এবং উলম্ব গতি সম্পর্কে জেনে আসছি। তো আমাদের প্রজেক্টাইল বা প্রাস এটা হচ্ছে একটা এরকম গতি। এখন এইখানে আমরা একটা বস্তুকে আনুভূমিকের সাথে একটা কোণ করে নিক্ষেপ করব। এটা হচ্ছে এইরকম। আচ্ছা দাঁড়াও, এখানে এটা একটু বড় করে আঁকা হবে। আচ্ছা, তো এটা আমাদের নর্মালি ফুটবলে লাথি দিলে, লাথি দিলে যেই রকম হয়, মানে ফুটবল আমরা যদি একটু শূন্যে যদি আহ, মানে মাটিতে বসায় যদি ফুটবলে লাথি দেই, তো এই ফুটবলটা নর্মালি এখানে কিভাবে যাবে? এইভাবে প্রথমে শূন্যে উঠে আবার নিচে নামে না এই ফুটবলটা? এইখানে একটা ফুটবল হ্যাঁ। বসায় আমরা যদি শর্ট দেই, তো এখন এখানে কি হবে, ফুটবলটা শূন্যে উঠে আবার আবার নিচে নামবে। তো এইরকম যে গতিটা, এই গতিটাকে বলা হয় মেইনলি প্রাস অথবা প্রজেক্টাইল। এখন এইখানে এই যে আমরা যদি একটা বস্তুর মধ্যে এরকম গতি সৃষ্টি করি যে, এখন এখানে আমরা এটার বেগ দিছি, ধরো
এটার বেগ আমরা দিছি আনুভূমিকের সাথে আলফা কোণে। তো এটা হচ্ছে ইউ, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এইটাকে আমরা আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করছি, অথবা আমাদের যদি এইরকম হয় যে একটা বিল্ডিং এর ছাদ থেকে তুমি একটা একটা বলকে লাথি মারছো, এটা কিভাবে পড়বে? ওই বলটা কি ডিরেক্ট এই খারাপ ভাবে এসে পড়ে যাবে? তুমি যদি একটা বলকে বিল্ডিং এর ছাদ থেকে যদি লাথি দাও, এই বলটা কি ডিরেক্ট খারাপ ভাবে এসে পড়বে? অথবা বল না, তুমি যে কোনো একটা বস্তুকে যদি বিল্ডিং এর ছাদ থেকে যদি লাথি দাও বা ছুঁড়ে মারো, ওইটা কিভাবে এসে পড়ে নর্মালি বাস্তব জীবনে? এইভাবে এসে মাটিতে পড়ে না। তো এইরকম যে গতিগুলা, এই গতিগুলাকে আমরা নর্মালি বলি এই প্রক্ষেপক বা প্রজেক্টাইল বা প্রাস। এটা বুঝছো যে এখানে আমাদের গতিগুলো কিরকম হবে নর্মালি? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এখানে আমাদের কিছু শব্দের সাথে এখানে পরিচিত হইতে হবে। এই যে আমরা এই বস্তুটাকে যে আদিবেগে নিক্ষেপ করব, এই বেগটাকে বলা হয়, আচ্ছা এখানে মেইনলি এখানে গতিটার নাম এখানে প্রজেক্টাইল বা প্রাস না, মানে আমরা যে বস্তুটাকে ছুঁড়ে মারবো ওই বস্তুটাকে মেইনলি প্রাস বা প্রক্ষেপক বলা হয়। বাট এটার গতিপথটা হবে আর কি এরকম। এই যে এখানে যে কোণটা সৃষ্টি হবে, এই কোণটাকে বলা হয় প্রক্ষেপণ কোণ। আর যে আদিবেগে নিক্ষেপ করব এটাকে বলা হয় প্রক্ষেপণ বেগ। আর এখন আমরা যে বিন্দু থেকে নিক্ষেপ করব, অর্থাৎ এই পয়েন্ট থেকে, এবং সেটা যে বিন্দুতে এসে পড়বে অর্থাৎ এই পয়েন্টটা, ওখানে যদি নামকরণ করি এ এবং বি, এই ডিস্টেন্সটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। এই ডিস্টেন্সটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। তো এই টার্ম, এই টার্মগুলোর সাথে আমাদের অবশ্যই পরিচিত থাকতে হবে। ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এই এই গতিপথটা দেখতে কিসের মতো বলো তো? এটা এইটা দেখতে কিসের মতো এটা, এই গতিপথটা? হুম, এটা দেখতে হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের মতো। ওকে, তো এখন আমাদের বেশ কিছু সূত্র এখানে জানতে হবে। তাহলে একটা বস্তুকে আমরা যদি এইভাবে ছুঁড়ে মারি এবং এটা এইখানে এসে যদি পড়ে, এখন এই যে এই কোণটা, না আমরা যদি ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকাই, তো ওই স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে ওইটা হচ্ছে আলফা বা প্রক্ষেপণ কোণ, আর এটা হচ্ছে তার আদিবেগ ইউ। এখন এই পয়েন্টটাকে আমরা ধরবো তার সর্বাধিক উচ্চতা এইচ। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে বি বিন্দুতে সে সর্বাধিক উচ্চতায় উঠবে, এরপর আবার সে নামতে থাকবে। এইটা
তাহলে এখন এইখানে বলো যে ইউ এর এইখানে আমরা কয়টা উপাংশ পাবো? ইউ এর দুইটা উপাংশ পাওয়া যাবে। এই দিকেরটা কি হবে? ইউ কজ আলফা। আর এই দিকেরটা, এইটা হবে ইউ সাইন আলফা। এইগুলো তো আমরা জানি। তো এইখানে দেখো, তার কিন্তু দুই ধরনের সরণ আছে। একটা হচ্ছে সে ভূমি বরাবর এ থেকে সিতে আসছে, এবং তার উলম্ব বরাবরও কিন্তু একটু সরণ আছে। আমরা যদি এখানে ডি নাম দেই, তাহলে এখানে প্রতি মোমেন্টে কিন্তু তার আনুভূমিক সরণও আছে, উলম্ব সরণও আছে। যেমন আমি যদি এখানে একটা পয়েন্ট যদি নির্দিষ্ট করি, তাহলে এই পয়েন্ট বরাবর এখানে তার আহ, আনুভূমিক সরণ এবং উলম্ব সরণ দুইটাই আছে। তাহলে এই একটা নির্দিষ্ট পয়েন্টে তার আনুভূমিক সরণ হচ্ছে এই যে এইটুকু, এবং তার উলম্ব সরণ হচ্ছে এইটুকু। এবং তাহলে যে কোনো পয়েন্টেই তুমি এটা দুইটা সরণ পাবা, একটা হচ্ছে আনুভূমিক সরণ, একটা হচ্ছে উলম্ব সরণ। তাহলে এখানে আনুভূমিক সরণে কে সাহায্য করে? ইউ কজ আলফা। আর এখানে উলম্ব সরণে কে সাহায্য করবে? ইউ সাইন আলফা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এই যে তার যে আনুভূমিক বেগটা, তো এই ভূমি বরাবর কি জি এর কোনো প্রভাব আছে? না। তাহলে এখানে দেখো, এখানে আমরা আমরা যদি একটা বেগের দুইটা উপাংশ, অথবা অন্য ভাষায় আমরা যদি বলি এখানে দুইটা বেগ ক্রিয়াশীল, একটা হচ্ছে ইউ কজ আলফা আর একটা হচ্ছে ইউ সাইন আলফা। ইউ কজ আলফা হচ্ছে আনুভূমিক বরাবর, ইউ সাইন আলফা হচ্ছে উলম্ব বরাবর। তো ইউ কজ আলফা যেহেতু আনুভূমিক বরাবর, এর উপর আমাদের অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই। তো আমরা যদি এখানে অন্য কোনো ত্বরণ বিবেচনা না করি, তাহলে আনুভূমিক বরাবর বেগের কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো ধরনের অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল নাই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা বলতে পারি যে এই যে আনুভূমিক বরাবর বেগটা হচ্ছে সমবেগ। তো এইখানে আমি যদি শর্ট একদম যেটা মেইন পয়েন্ট ওইটা লিখি, তাহলে আনুভূমিক বরাবর জি এর কোনো প্রভাব নেই। সুতরাং আনুভূমিক বেগটা হবে সমবেগ। ওকে। তাহলে আমরা যদি বলি টি সময় পর, তাহলে একটা নির্দিষ্ট টি সময় পর আনুভূমিক সরণও বলতে পারো, অথবা আনুভূমিক দূরত্ব বলতে পারো। তো এইখানে আনুভূমিক দূরত্বকে আমরা যদি এক্স দ্বারা যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে এক্স সমান কি হবে? ভিটি হবে না? মানে এটা যদি সমবেগ, সমবেগের জন্য সূত্র কি? ভি ইন্টু টি। তাহলে এখানে মেইনলি আমাদের বেগ এখানে কোনটা? ইউ কজ আলফা ইন্টু টি। তাহলে এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব বা সরণের সূত্র। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এইখানে আমাদের উলম্ব গতির ক্ষেত্রে এর আগে আমরা যেগুলো সূত্র শিখে আসছি, ওইগুলোই সূত্র। এবং তাহলে টি সময় পরে আমরা তো আনুভূমিক দূরত্বটা জানলাম, তাহলে উলম্ব দূরত্ব এটাকে নর্মালি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, উলম্ব দূরত্বকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এই ওয়াই বলতে এইচ আর কি। এইচ এর সূত্র কি? ইউটি প্লাস হাফ জিটি, হাফ ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে এইচ এর সূত্র, আমরা জানি। তো এখন এখানে ইউ এখানে কোনটা? উলম্ব বরাবর ক্রিয়াশীল বেগ এখানে কত? ইউ সাইন আলফা। তাহলে এখানে সমীকরণ কি হবে? ইউ এর জায়গায় বসবে ইউ সাইন আলফা, এটা হচ্ছে উলম্ব বরাবর বেগ, ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো হাফ জিটি স্কোয়ার, এটা এটা বুঝছো?
হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন আমাদের সমীকরণ কিন্তু সেমই আছে, জাস্ট ইউ এর জায়গায় ইউ সাইন আলফা আসছে। তো এখন এখানে কেন ইউ সাইন আলফা আসছে এটা তো বুঝছো। তো এখন আমাদের এখানে জিজ্ঞেস করবে যে আহ, তোমার এখানে বেগ দেওয়া থাকবে এবং এই প্রক্ষেপণ কোণ দেওয়া থাকবে, জিজ্ঞেস করবে যে এই 2 সেকেন্ড পরে এটা আনুভূমিক দূরত্ব কত হবে, অথবা 2 সেকেন্ড পরে এটার উলম্ব দূরত্ব কত হবে। তো এই সমীকরণগুলো ব্যবহার করে তখন আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, আচ্ছা, এইটা এখানে চিত্রটা একটু আরেকবার আঁকাই। এখন আমাদের একটু নির্দিষ্ট সময় পরে বেগ জানতে চাইবে। তো আমাদের নর্মালি বেগের সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা এই যে আহ, একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, ইউ মাইনাস ইউ মাইনাস জিটি। এই সূত্রগুলো আমরা নর্মালি একটু নির্দিষ্ট সময় পর বেগ বের করার জন্য ব্যবহার করি। তো এখন আমাদের এখানেও তো জানতে চাইতে পারে যে নির্দিষ্ট সময় পর এটার বেগ কত। তো আমরা এখানে ধরে নিলাম যে ওই বস্তুটা নির্দিষ্ট সময় পরে এই বিন্দুতে এইখানে চলে আসে। তাহলে নির্দিষ্ট সময় পরে এইটার যে আনুভূমিক দূরত্ব, অর্থাৎ এখন যদি এখানে পয়েন্ট গুলোর নামকরণ করি, এটা ও, এটা এ, এটা হচ্ছে বি। তো এখন যদি এখানে ইউ দেওয়া থাকে আমাদের, ইউ এর এখানে মান তো প্রশ্নে দেওয়া থাকবে ইউ, এবং এখানে আলফা দেওয়া থাকবে। তো ইউ আলফা দেওয়া থাকলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা তার আনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব বের করতে পারবো। তো এখন যদি জানতে চাই যে ওই টি সময় পরে তার বেগ কত হবে, তাহলে এখন এখানে খেয়াল করো। তো এখন আমাদের যে বি পয়েন্টে বেগ জানতে চাইছে, তো এইখানে আমাদের এই যে হ্রাসের যে কোনো অবস্থানে বেগ ওই জায়গার স্পর্শক বরাবর ক্রিয়াশীল। তার মানে আমরা যদি বি পয়েন্টে বেগটা বের করতে চাই বি পয়েন্টে, তাহলে আমাদের একটা স্পর্শক আঁকতে হবে। তো বি পয়েন্টের যে স্পর্শক এইটা আমরা ধরলাম যে এইরকম। তো যে কোনো মোমেন্টে বেগ ওই পয়েন্টের স্পর্শক বরাবর ক্রিয়াশীল, তাহলে এখানে হচ্ছে যে ওই যে টি সময় পরে যেটা শেষ বেগ অর্থাৎ ভি, ওইটা ক্রিয়াশীল। এটা আশা করি বুঝছো। তাহলে এটা হবে এরকম, এবং এটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন এটা আবার ভাবতে পারো যে এটা আবার আলফা হবে কিনা, না এটা আলফা হবে না। কারণ এই যে ইউ এর জন্য যে স্পর্শক রেখা আর ভি এর জন্য যে স্পর্শক রেখা, এই দুইটা রেখা কি সমান্তরাল? না। এই দুইটা রেখা যদি সমান্তরাল না হয় তাহলে এই কোণটা কিন্তু সেম হবে না। এটা আবার ভুল করা যাবে না। এইখানে তোমার যদি এই দুইটা সমান্তরাল রেখা হইতো, তাহলেই না আমরা এখানে এখানে যদি আঁকতাম তখন এই কোণ অথবা এই যে এই কোণ সমান হইতো আর কি, যদি দুইটা সমান্তরাল রেখা হইতো। তো এখন তো এটা সমান্তরাল না, তাহলে এই কোণ সমান হবে না। তাহলে আমরা এটাকে ধরে নিব যে এখানে আছে থিটা। তাহলে এখানে আমরা লিখবো যে টি সময় পরে বস্তুটার বেগ, বেগ যেহেতু ভেক্টর রাশি, এটা হচ্ছে আহ এই ভূমির সাথে থিটা কোণে অবস্থিত টি সময় পর। ওকে, তাহলে এখন এইখানে ভি এর এটা কি হবে, ভি কস থিটা, আর এটা হবে ভি সাইন থিটা। আচ্ছা, এখন একটা জিনিস এটা খুবই মনোযোগ দিয়ে শোনো। এই যে বি বিন্দুতে এখানে যখন
এই এই বস্তুটা যখন বি বিন্দুতে পৌঁছাবে, তো যে কোনো অবস্থানে ওই বস্তুটার দুইটা বেগ আছে। একটা হচ্ছে তার উলম্ব বেগ, আর একটা হচ্ছে তার আনুভূমিক বেগ। যেমন এইখানে আমরা প্রথমে যেটা পড়লাম, এইখানে তার উলম্ব বেগ হচ্ছে ইউ সাইন আলফা এবং আনুভূমিক বেগ হচ্ছে ইউ কজ আলফা। তো বি পয়েন্টেও অথবা সকল পয়েন্টেই তার উলম্ব বেগ ইউ, একটা থাকবে উলম্ব বেগ, একটা আনুভূমিক বেগ। এবং আমরা তো এটা ভালোভাবে পড়লাম যে আনুভূমিক বেগ সবসময় সমবেগ, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এই যে এই হ্রাসের বা প্রক্ষেপকের সকল পয়েন্টে, বা এই গতিপথটার সকল পয়েন্টে আনুভূমিক বেগ সবসময় সেম থাকবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে, আচ্ছা, এই এই প্রাসটার জন্যই লিখি, ও ও বি বিন্দুতে আনুভূমিক বেগ সমান। এটা তো ক্লিয়ার। তাহলে ও বিন্দুতে যেটা আনুভূমিক বেগ, এটা কি হবে? এদিকে ইউ কজ আলফা, আর এটার যে উলম্ব বেগ, এটা আমরা জানি ইউ সাইন আলফা। আচ্ছা, এখানে তো জায়গায় নেই, এটা হচ্ছে ইউ সাইন আলফা। আচ্ছা, যাই হোক। তো তাহলে আমরা কি লিখতে পারবো? যে ইউ কজ আলফা সমান ভি কস থিটা। এটা আসলে ক্লিয়ার। এখন এখানে খেয়াল করো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো বি পয়েন্টে শেষ বেগ। এখন দেখো, বি পয়েন্টের জন্য যে এটা উলম্ব বেগ, আচ্ছা, এখন আমরা এখানে এই সূত্রটা ইউজ করব, এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এখানে তো সেম সূত্র এটাই। এখন বি পয়েন্টের জন্য তার শেষ বেগ কত? ভি সাইন থিটা না? এইখানে উলম্ব বরাবর, মানে আমরা এখানে মেইনলি সূত্র অ্যাপ্লাই করবো, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই সূত্রটা তো আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, তাহলে বি পয়েন্টে উলম্ব বরাবর শেষ বেগ কত? ভি সাইন থিটা। এখন এইখানে আদি বেগ কত? এখানে লম্ব বরাবর আমাদের আদি বেগ ছিল ইউ সাইন আলফা মাইনাস জিটি, তো জিটি। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে। না বুঝলে বলবা, এই প্রাস কিন্তু খুবই ভালোভাবে বুঝতে হবে, এগুলো না বুঝলে ম্যাথ করতে পারবে না, কিন্তু খালি সূত্র মুখস্থ করে ম্যাথ করতে পারবে না। এটার 3-4টে সূত্র আছে, যেমন একটা হচ্ছে এক্স এর সূত্র, একটা ওয়াই এর সূত্র, আর ওই যে যে দুইটা বললাম, একটা সর্বোচ্চ উচ্চতার সূত্র, একটা হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র। এই 4টা সূত্র যদি আমি লিখে দিয়ে ম্যাথ করাতে যাই, ম্যাথ মানে উল্টাপাল্টা বুঝায় ম্যাথ করাইতে পারবো, ম্যাথ করাইতে সমস্যা হবে না তার সূত্রগুলো পারলে। কিন্তু এইগুলো জিনিস ভালোভাবে জানতে হবে, তো কোথাও না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবো। তাহলে এখানে ভি সাইন থিটা সমান আমরা এটা বুঝছি। ওকে, এখন আমাদের মেইনলি বের করতে হবে কি, বি পয়েন্টের শেষ বেগ অর্থাৎ ভি এর মান বের করতে হবে। আমাদের মেইনলি দরকার ভি এর মান। ওকে, এখন দেখো আমরা এখানে ভি কস থিটা সমান পাইছি, আর এখানে ভি সাইন থিটা সমান পাইছি। তো আমরা যদি দুইটা বর্গ করে যোগ করে দিই, তাহলে তো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মিলে 1 হয়ে যাবে। তাহলে থাকবে শুধুমাত্র ভি স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা হবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকবে ইউ কজ আলফা এর উপর স্কোয়ার, আর এখানে ইউ সাইন আলফা মাইনাস জিটি এর উপর স্কোয়ার। তাহলে এখানে সাইন স্কোয়ার কজ স্কোয়ার চলে যাবে, এখানে ভি স্কোয়ার। তাহলে এখন এইখানে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এইটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 ইউ সাইন আলফা ইন্টু জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে আবার তুমি যদি এখানে
ইউ স্কোয়ার কমন নাও, সাইন স্কোয়ার কজ স্কোয়ার আলফা মিলে 1 হয়ে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র ইউ স্কোয়ার মাইনাস ইউ জি টি সাইন আলফা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। আর এইখানে আছে রুট ওভারটা না দেই, রুট ওভার দিলে সূত্রটা একটু, তাহলে তুমি এখানে ভি স্কোয়ার সমান এটা মনে রাখবে। এখন এই সূত্র আমাদের মনে রাখার কোনো দরকার হয় না, তুমি নিয়মটা মনে রাখবে যে আমি কিভাবে সূত্রটা নিয়ে আসলাম। তো তোমার প্রশ্নে কিন্তু ইউ এর মান, আলফার মান, টি এর মান সবকিছু দেয়াই থাকবে, এবং জি এর মান তো তুমি জানো। তো এই সূত্র মুখস্থ রাখতে পারবা না, এটা অনেক বড় একটা সূত্র এবং এইটা মুখস্থ রাখাও হয় না আর কি। এই সূত্র তোমার মুখস্থ রাখার দরকার নেই, তুমি নিয়মটা মনে রাখবা। তো আমার যদি একটা নির্দিষ্ট সময় পর বেগ বের করতে বলে, তো এইখানে এই যে বেগ এইভাবে আঁকাই নিবা, তোমার আদি বেগ দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে। তো তুমি প্রথমে ভি কস থিটা বের করবা, ইউ দেওয়া থাকবে, তোমার যদি আলফা দেওয়া থাকে তাহলে ভি কস থিটার মান তো একটা সংখ্যা আসবে। আর আবার ভি সাইন থিটা সমান ইউ আলফা টি দেওয়া থাকলে ভি সাইন থিটারও একটা মান আসবে। তারপরে দুইটা বর্গ করে যোগ করে দিলেই তোমার তো ভি এর মান চলে আসতেছে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এই সূত্রটা আমাদের দরকার হয় না নর্মালি ম্যাথের ক্ষেত্রে। তুমি যদি এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ লিখতে পারো বুঝে বুঝে, তো তারপরে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার ভি স্কোয়ার মানটা চলে আসবে। তো এই সূত্র কিন্তু দরকার হবে না। তারপরেও এটা কিন্তু লিখে দিলাম, চাইলে মনে রাখতে পারো, বাট আবারও বলতেছি এই সূত্র দরকার হয় না। জাস্ট তুমি নিয়মটা মনে রাখতে হবে যে কিভাবে শেষ বেগ বের করতে হয়। ওকে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে টি সময় পর তার আহ, আনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব, আর হচ্ছে যে তার শেষ বেগ। ওকে, এখন তার সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, ভয়েস কি শোনা যাচ্ছে? এখানে কারেন্ট চলে গেছে তো, কারেন্ট কখন যাবে? যা। এই শোনা। আচ্ছা দাদা, হেডফোনের ওকে। তো এখন সর্বাধিক উচ্চতা, বিচরণ কাল এবং আনুভূমিক পাল্লা। তো বিচরণ কাল বলতে পর্যায়কালী বোঝায় আর কি, যে মোট মোট সময়টা। আচ্ছা, এটা এখানে চিত্রটা আবার একবার আঁকাই। ওকে, তো এখন তাহলে তার যে সর্বাধিক উচ্চতা এটা হচ্ছে এই পয়েন্টটা, তার সর্বাধিক উচ্চতা আমরা যদি ধরে নিই তাহলে এটা হচ্ছে ও, এটা ধরলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে তার এইখানে আদিবেগের ডিরেকশন হচ্ছে এইটার স্পর্শক বরাবর ইউ। এটা যদি আলফা হয়, এইদিকে আমরা জানি ইউ কজ আলফা, আর এই দিক বরাবর ইউ সাইন আলফা, এইটা। আর সর্বাধিক উচ্চতা এ বি, এটাকে নর্মালি এইচ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এখন আমরা ধরলাম যে তার এই পয়েন্টে তার বেগ হচ্ছে ভি। ওকে, তো এখন এইখানে খেয়াল করো, আমাদের এইখানে ভি এর
তো এই পয়েন্টে যদি ভি এটা হয়, এখন এখানে খেয়াল করো আমাদের একটা সূত্র এরকম আছে না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন এই সূত্রটা আমরা এখানে লিখবো। তো এই যে, আচ্ছা দাঁড়াও এটা একটু এখানে ভালোভাবে লিখি। যদিও সর্বাধিক উচ্চতায় বেগ কত হয়? সর্বাধিক উচ্চতায় জিরো। জিরো। আচ্ছা জিরো হোক, তারপর আমরা এখানে লিখি আর কি, যেভাবে আমাদের লিখতে হয়। যেমন তোমার যে কোনো পয়েন্টেই বেগ নির্ণয় করতে বললে এইখানে ওই পয়েন্টটাতে একটা আমরা ট্যানজেন্ট অথবা একটা স্পর্শক আঁকবো। তাহলে এটা হচ্ছে ভি এর ডিরেকশন। ওকে। এখন এই কোণটা যদি এখানে থিটা হয়, তাহলে এটা কি হবে, ভি কস থিটা। তো এই যে সর্বাধিক উচ্চতায়, তো এখানে তোমার দেখবে যে এই স্পর্শকটা এখানে ভূমির সমান্তরাল হবে। তো এখানে যদি তোমার এই স্পর্শকটা ভূমির সমান্তরাল হয়, তো আমরা এই যে এই কোণটা যদি, টোটাল কোণটা যদি এখানে থিটা হয়, তাহলে এই বরাবর ভি কস থিটা লিখতে পারি না? এখন তোমার মনে হইতে পারে যে এখানে তো সাইন থিটা আসার কথা উলম্ব বরাবর, এখানে সাইন থিটা আসবে না যদি উপাংশের ধারণা যদি একদম ক্লিয়ার থাকে। আমরা একটা বেগের যে বরাবর উপাংশ নিব, ওই যে আমাদের উপাংশের শর্ত কি একদিন বলছিলাম, এখানে সাইনের কোনো হিসাব নাই, সব হচ্ছে কস দিয়ে। ওই যে সাইন আসে 90 মাইনাস থিটার জন্য কস থেকে সাইন আসে আর কি। তো এখন আমরা ভি এর উপাংশ নিব উলম্ব বরাবর, তো উলম্ব বরাবর ভি এর সাথে যেটা কোণ আমরা ওইটাই ধরে নিচ্ছি থিটা। তো এখানে কি হবে, ভি কস থিটাই তো হবে। এটা বুঝছো? হুম। তো এইটা এখানে দেখো, আমাদের চিত্র অনুযায়ী যদি চিত্র পারফেক্ট হয় তাহলে এটা cos 90, cos 90 মানে জিরো। আচ্ছা যদি চিত্র পারফেক্ট নাও হয়, তারপর আমরা এখানে কি বুঝবো, যেহেতু এটা সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতায় এইখানে বেগ কত হবে, জিরো হবে না? বেগ জিরো হবে। এখন এখানে কোন বেগটা জিরো হবে, উলম্ব বেগটা জিরো হবে, কিন্তু আনুভূমিক বেগটা জিরো হবে না, কারণ এখানে আনুভূমিক বেগটা সমবেগ। তো সব সব পয়েন্টেই কিন্তু বেগ সেম থাকবে। তো সর্বাধিক উচ্চতা বলো বা যে পয়েন্টেই বলো, এখানে আনুভূমিক বেগ অলওয়েজ কনস্ট্যান্ট, তো সমবেগ। বাট সর্বাধিক উচ্চতায় গেলে আমাদের উলম্ব বেগটা জিরো হয়ে যাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এ বিন্দুতে উলম্ব বেগ এটা কত, জিরো। তাহলে এখানে এই যে ভি এর মান, এটা হচ্ছে আমাদের জিরো। এখন এখানে খেয়াল করো, এখন এখানে আমরা তো নর্মালি কাউন্ট করতেছি উলম্ব বেগের ক্ষেত্রে। তো উলম্ব বেগের জন্য আদি বেগের মানটা কত, এখানে ইউ সাইন আলফা, কিন্তু সবসময় ইউ সাইন আলফা না? উলম্ব বেগের জন্য যেটা আদি বেগ, এটা হচ্ছে ইউ হুম। সাইন আলফা। তো এখানে কি হবে, ইউ স্কোয়ারের জায়গায় কি হবে, ইউ সাইন আলফা স্কোয়ার মাইনাস 2g। আর এই যে প্রাসের ম্যাথে নর্মালি সর্বাধিক উচ্চতাকে ক্যাপিটাল এইচ দ্বারা লেখা হয়, তাহলে এখানে এইচ এর মান হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে এখন দেখো সূত্র অনুযায়ী ক্যাপিটাল এইচ কি হবে, ইউ সাইন আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই 2g। আর এর আগের চ্যাপ্টারে আমরা কি পড়ে আসছি, সর্বাধিক উচ্চতার সূত্র ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। বাট এইখানে যেহেতু আমাদের বেগটা দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, তো ইউ সাইন আলফা এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2g। বুঝছো? ওই সূত্রের সাথে কিন্তু খুবই রিলেটেড, মানে সেম সূত্র, জাস্ট ওইখানে এখানে ইউ এর জায়গায় ইউ সাইন আলফা আর কি হয়ে গেছে। তো এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র।